नमस्कार मैथ क्लासे सबाइके स्वागत। आज के आमरा त्रिकोणमिति निये आलोचना करब। मूलत एटा दशम श्रेणीर एवं एकादश श्रेणी जारा एकादश श्रेणीते तो व्यापक आकारे त्रिकोणमितिर प्रयोग होयेछे, किन्तु जेहेतु आमादेर लकडाउनेर समय ओदेर त्रिकोणमिति विषयटा सेई अर्थे सिलेबासे छिलो ना, তাই তাদের জন্য চিন্তা ভাবনা করে তাদের একটা বেসিক ধারণা হবে এবং আমার 10 ছাত্র ছাত্রী তো আছেই, সবার ক্ষেত্রে কাজে লাগবে এই রকম কিছু টপিক আজকে আলোচনা করব। যারা মূলত 11 এ পড়ো তোমরা এই বিষয়গুলো প্রাথমিক ধারণা না জানলে প্রকৃতপক্ষে ত্রিকোণমিতি চ্যাপ্টারটা খুব একটা তোমাদের কাছে ভালো লাগবে না। তাই আমার মনে হয় এই চ্যাপ্টারটা জাস্ট বেসিক আলোচনা করে দিচ্ছি, তোমরা অবশ্যই ভালো করে দেখবে। তারপরে আমার পরবর্তী 11 ক্লাসের ভিডিওগুলো যাবে, তারপরে তোমরা ধীরে ধীরে সেই ক্লাসগুলো দেখতে থাকবে, তাহলে আশা করি বুঝতে পারবে বিষয়টা। না হলে হুট করে আমরা 11 ক্লাসগুলো শুরু করে দিলে তোমরা বিষয়টা একেবারে বুঝতে পারবে না বলে আমার আপাত দৃষ্টিতে মনে হয়েছে। ঠিক আছে, চলো দেখি ত্রিকোণমিতি আসলে কি। ধরা যাক তো আমরা ঘুড়ি উড়াই, তুমি ঘুড়ি উড়াচ্ছ, ঘুড়িটা অনেকটা হাইটে উঠে গেছে, ঠিক আছে। এখন তুমি যদি মনে করো যে ঘুড়িটা অ্যাকচুয়ালি মাটি থেকে কত উঁচুতে উঠেছে, এটা তো মনে হতে পারে। তুমি মনে মনে ভাবলে যে আমি সুতো হয়তো 500 মিটার কিনে আনছি, কিন্তু তুমি সুতোর দৈর্ঘ্যটা জানো, কিন্তু তোমাকে যদি জিজ্ঞাসা করি ঘুড়িটা মাটি থেকে কত হাইটে উঠেছে, তুমি কি বলতে পারবে? পারবে না। নদী পাড়ে আমরা বেড়াতে যাই, ওপারের ওই দুষ্টু মেয়েটাকে আমরা দেখতে পাচ্ছি, সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, বা কোনো একটা তাল গাছকে দেখতে পাচ্ছি, ঠিক আছে। কিন্তু তোমার যদি মনে হয় নদীটা কতটা চওড়া, না পেরিয়ে কিভাবে মাপবে? না পেরিয়ে বা না ফিতা দিয়ে কি করে সম্ভব? চওড়া নদী কি ফিতা দিয়ে মাপা সম্ভব? তাহলে কি করে আমরা মাপতে পারি নদীর চওড়া বা নদীর গভীরতা? ক্লিয়ার? ধরা যাক আমরা পাহাড়ে অনেক সময় বেড়াতে যাই, বা একটা চূড়ো দেখতে পাই, বেশ অনেকটা উঁচুতে আছে একটা ছোট্ট মন্দির। এখন তুমি নিচুতে সমতলে দাঁড়িয়ে আছো, তোমার তো মনে কিউরিওসিটি জাগতেই পারে যে অ্যাকচুয়ালি পাহাড়ের চূড়াটা সমতল থেকে কতটা হাইটে আছে, তাই না? এই ধরনের প্রশ্নগুলো আমরা গণিতের একটা শাখায় আলোচনা করি। গণিতের এই বিশেষ শাখাটার নাম হলো ত্রিকোণমিতি। ক্লিয়ার হলো বিষয়টা? তো আমরা এরকম মজার মজার জিনিস শিখে যাব। গাছে না উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দেবো গাছটা কতটা লম্বা, ঠিক আছে। এই রকম মজার মজার ব্যাপার। আগেকার দিনে গ্রহ নক্ষত্র ডিস্টেন্সগুলো এই ত্রিকোণমিতির সাহায্য নিয়ে পরিমাপ করা হতো, যদিও এখন ইঞ্জিনিয়াররা ত্রিকোণমিতিকে ব্যবহার করে, তারা উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে, অর্থাৎ হায়ার মেথড ব্যবহার করে তারা ইদানিং গ্রহ নক্ষত্র ডিস্টেন্সগুলো আরও সঠিকভাবে মানে কী বলবো পরিমাপ করছে, ঠিক আছে। ত্রিকোণমিতির ব্যবহারটা তোমরা ভৌত বিজ্ঞানে, যারা বিশেষ করে হায়ার ক্লাসে ভৌত বিজ্ঞান পড়ছো, ফিজিক্যাল সায়েন্স, ফিজিক্স, সেখানে অবশ্যই ব্যাপক আকারে প্রয়োগ করা হয়েছে। অতএব ত্রিকোণমিতিটা তোমাদের ভালো করে শিখতে হবে। এখন ত্রিকোণমিতি কথাটা কোথা থেকে এলো? অ্যাকচুয়ালি ত্রিকোণমিতি কথাটা গ্রিক শব্দ, ঠিক আছে, ট্রাই, যার কথা হলো অর্থ হলো 3, ঠিক আছে, এবং গণ, ত্রিগণ। গণ কথার অর্থ কি না, গণ কথার অর্থ হলো কোণ। তাহলে ট্রাই কথা হলো 3, গণ কথার অর্থ কি? কোণ, এবং মেট্রন কথার অর্থ হলো পরিমাপ। এই 3টে শব্দ একসঙ্গে জুড়ে হয়েছে ত্রিকোণমিতি, ঠিক আছে। এইবারে ত্রিকোণমিতি অ্যাকচুয়ালি বলতে ঠিক কি বোঝায়, যদি এক কথায় বলতে চাই তাহলে সমকোণী ত্রিভুজের, নোট, সমকোণী ত্রিভুজের কোণ এবং বাহু এদের মধ্যে যে সম্পর্ক, যে শাখায় আলোচনা করা হয় সেটাকেই আমরা বলছি ত্রিকোণমিতি, ঠিক আছে। এখন প্রশ্ন আসতে পারে শুধু কি তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য ত্রিকোণমিতিটা? না, একটু যদি ব্যাপক আকারে চিন্তা করি, এটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই প্রযোজ্য। যদি এটা বিষমবাহু ত্রিভুজ হয় তখন আমরা কি করব, একটা শীর্ষবিন্দু থেকে লম্ব টেনে সেটাকে সমকোণী ত্রিভুজে পরিণত করে নেব, তখন তারপরে আমরা ত্রিকোণমিতিটা প্রয়োগ করব, ঠিক আছে। অর্থাৎ
ব্যাপক আকারে দেখতে গেলে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই প্রযোজ্য। ঠিক আছে, এবারে ত্রিকোণমিতিতে আমরা যেগুলো কথায় কথায় আসবে কি, ধরা যাক কোণ। এখন আমরা জ্যামিতিতে তো কোণ নিয়ে পড়াশোনা করেছি, জ্যামিতিতে যে কোণ নিয়ে পড়াশোনা করেছি সেই জ্যামিতিক কোণ এবং ত্রিকোণমিতিক কোণ নিয়ে একটু পার্থক্য বিষয়টা আছে। এই জিনিসটা আমাদের একটু বুঝে নিতে হবে। জ্যামিতিতে যে তোমরা কোণগুলো শিখেছো সেখানে কিন্তু কোণের দিক মেনশন করা হয় না। ঠিক আছে, অর্থাৎ সেক্ষেত্রে কোণের মানটা কখনো নেগেটিভ হয় না। তোমরা এতদিন পর্যন্ত যে জ্যামিতিতে কোণগুলো শিখেছো সেখানে কি কখনো বলেছি আমরা -45° কোণ আঁকো? কখনোই শুনোনি, দেখোনি। ঠিক আছে, আর একটা কী কথা, সেখানে সূক্ষ্ম কোণ, স্থূল কোণ, প্রবৃদ্ধ কোণ এটসেট্রা এরকম কোণের নামগুলো শিখেছি এবং সেই কোণের সর্বোচ্চ মান 360° পর্যন্ত শিখেছি। তাহলে জ্যামিতিক কোণের ক্ষেত্রে কি হলো, সেখানে দিক মেনশন করা হয় না, অর্থাৎ তাই ঋণাত্মকের গল্পটা আসছে না। আর কি, সেখানে সর্বনিম্ন কোণের মানটা 0 হতে পারে, তার থাকতে কম হতে পারে না। ঠিক আছে, সর্বোচ্চ কোণ যদি আমরা বলে থাকি সেখানে ম্যাক্সিমাম 360° বলছি, তার বড় কোণ হতে পারে না। ঠিক আছে, কিন্তু ত্রিকোণমিতিতে কোণের ডিরেকশান অর্থাৎ দিক মেনশান করা হয়। অর্থাৎ একটা সরলরেখা কি বরাবর ঘুরছে, ঘড়ি কাঁটার দিকে ঘুরেছে না ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরেছে, ঠিক আছে, সেই অনুযায়ী কোণের পরিমাপ করা হয় এবং সেই অনুযায়ী কোণটা ঋণাত্মক হতে পারে, ধনাত্মক হতে পারে। ক্লিয়ার? আর কি, সর্বোচ্চ মান 360°-র বেশি হতে পারে বা সর্বনিম্ন মান 0-এর চেয়ে কম অর্থাৎ ঋণাত্মকও হতে পারে। কীরকম, ধরো একটা কাঁটা, ঘড়ির কাঁটার কথাই ভাবো, সে এক পাক ঘুরে গেল, এক পাক ঘোরা মানে 360° আমরা জানি। ধরো আবার এক পাক ঘুরছে, ঘড়ি কাঁটার বিপরীত দিকেই ঘুরছে, তো এক পাক ঘড়ি কাঁটার বিপরীত দিকে যদি ঘোরে তাহলে আমরা বলি 360° হয়েছে। আবার এক পাক ঘুরলো, তখন কিন্তু জ্যামিতিক কোণের ক্ষেত্রে আবার 0 থেকে শুরু করা হয়। এক্ষেত্রে কিন্তু যেহেতু ডবল পাক ঘুরেছে অর্থাৎ 360° প্লাস আরও যতটা গিয়েছে, ধরা যায় আরও এক পাক গিয়েছে, তখন আমরা 360 যুক্ত 360, ক্লিয়ার, অর্থাৎ কত হবে, 720° হবে। এইভাবে আমরা যত খুশি কোণ হতে পারে, ঋণাত্মকের ক্ষেত্রেও তাই, ঘড়ি কাঁটার দিকে ঘুরেছে সেক্ষেত্রে আমরা -360, আবার এক পাক ঘুরেছে আবার -360 পিছাবো, ক্লিয়ার। এইভাবে ধনাত্মক এবং ঋণাত্মক কোণ ইটসেট্রা হতে পারে। আমি যা সংক্ষিপ্তভাবে একটু টাচ করে যাচ্ছি বিষয়টা তোমাদের ধারণা দেওয়ার জন্য। ঠিক আছে, এইবারে কোণ তো আমরা মোটামুটি বুঝলাম, ত্রিকোণমিতিক কোণ আর জ্যামিতিক কোণের মধ্যে পার্থক্য আছে। এবারে প্রশ্ন হচ্ছে কোণটা মাপা হয় কিভাবে? ত্রিকোণমিতিতে কোণ কিছু পদ্ধতিতে মাপা হয়। ঠিক আছে, মূলত আমরা যে দুটো পদ্ধতির কথা আলোচনা করব সেই দুটো পদ্ধতি মূলত আমাদের চ্যাপ্টারে আছে বা সিলেবাসে আছে বলে মূলত সেই পদ্ধতির কথাটাই আমি উল্লেখ করছি। এক হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি। কি পদ্ধতি? ষষ্ঠিক পদ্ধতি। আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। ক্লিয়ার? তো ষষ্ঠিক পদ্ধতিতে কোণ কীভাবে পরিমাপ করা হয় না, সেখানে কি করা হয় একটু দেখে নিই আমরা। সেখানে করা হয় কি, দুটো এরকম পারপেন্ডিকুলার লাইন, দুটো পারপেন্ডিকুলার লাইন টেনে নেওয়া হয়। ক্লিয়ার? এইবারে এই যে দুটো, মানে একটা অনুভূমিক লাইন আর একটা হচ্ছে উলম্ব লাইন, এই দুটো লাইন পরস্পর যে কোণ তৈরি করে এটাকে আমরা বলছি এক সমকোণ। ক্লিয়ার? এক সমকোণ আমরা ওখানে ধরি। কি পদ্ধতিতে? ষষ্ঠিক পদ্ধতিতে। ক্লিয়ার? এইবারে তাহলে এটাকে বলা হলো এক সমকোণ। পরিষ্কার? এইবারে আমরা এক সমকোণকে যদি সমান ভাগে 90 ভাগ করতে পারি, কভাগ সমান 90 ভাগ যদি করি, অর্থাৎ এখানে হাতে সেইভাবে আঁকা সম্ভব নয়, এটা যদি সমান এরকম করে 90 ভাগ করে ফেলতে পারি, কভাগ বললাম সমান এরকম 90 ভাগ করে ফেললাম, তাহলে এই যে এক একটা ভাগ হলো এটাকে আমরা নাম দিলাম 1 ডিগ্রি। বোঝা গেল? তার মানে কটা 1 ডিগ্রি দিলে এক সমকোণ হয়? 90টা 1 ডিগ্রি দিলে, তাহলে এক সমকোণ এই জন্য আমরা ধরি কত, এক সমকোণ মানে 90 ডিগ্রি। ক্লিয়ার হলো বিষয়টা? এইবারে দেন 1 ডিগ্রিকে আমরা কি করব, সমান 60 ভাগে ভাগ করব। ক্লিয়ার? ধরা যাক 1 ডিগ্রি কোণের মানটা তো একটা এলো, আমি জাস্ট একটা গেস করে আঁকছি, ধরা যাক এটা 1 ডিগ্রি কোণের মান।
এটাকে আমরা কি করব, সমান 60 ভাগে ভাগ করব। ক্লিয়ার? কত ভাগ? 60 ভাগে, এরকম করে সমান ছোট ছোট করে সমানভাবে ভাগ করব। তাহলে এই যে এক একটা ভাগ আসবে, এই ছোট ছোট এক একটা ভাগকে আমরা বলছি 1 মিনিট। ক্লিয়ার? 1 মিনিট। তাহলে 1 মিনিট, এটা কি সিম্বল? মিনিটের সিম্বল। ঠিক আছে? আর 1 ডিগ্রি সিম্বল হচ্ছে এরকম, মাথায় জাস্ট ছোট শূন্যের মতন। ক্লিয়ার? এটাকে বলা হয় 1 ডিগ্রি। ডিগ্রি না বলে এরকম সিম্বল দিলে হবে। আর এটা হচ্ছে মিনিট। ক্লিয়ার? যেমনভাবে তোমরা ইঞ্চি, ফুট দাও, ইঞ্চি ফুটের ক্ষেত্রে এটা কিসের সিম্বল? ফুটের সিম্বল। কিন্তু এক্ষেত্রে আমাদের কোণের ক্ষেত্রে এটা কিসের সিম্বল হলো? মিনিট। তাহলে মিনিটটা কি না, 1 ডিগ্রি কোণকে যদি সমান 60 ভাগে ভাগ করি, তার এক একটা ভাগে আমরা বলছি 1 মিনিট। তাহলে কটা মিনিট হলে হচ্ছে কি 1 ডিগ্রি হবে? 60খানা। ক্লিয়ার? 60খানা মিনিট যদি জুড়ে দিই তাহলে 1 ডিগ্রি তৈরি হয়ে যাবে। ক্লিয়ার? এবার 90টা 1 ডিগ্রি জুড়ে দিলে 1 সমকোণ তৈরি হয়ে যাবে। ঠিক আছে? এইবারে 1 মিনিট কোণ যতটা হলো, ধরা যাক 1 মিনিট কোণ ধরো এতটা, তাতে ছোটো হবে, আমি জাস্ট ছবিতে আঁকার জন্য বড় করে এঁকেছি। তো 1 মিনিট কোণ যদি ধরা যাক এটা হয়, তো এটাকে আবার সমান 60 ভাগে করো। ক্লিয়ার? অর্থাৎ 1 মিনিট কোণকে যদি আমরা সমান 60 ভাগে ভাগ করি, প্রত্যেকটা ভাগ হবে 1 সেকেন্ড। ক্লিয়ার? 1 সেকেন্ড। 1 সেকেন্ডের সিম্বল হচ্ছে ডবল, জাস্ট ইঞ্চির মতন সিম্বলটা। ক্লিয়ার হলো বিষয়টা? তাহলে এটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতিতে কোণের এই মানগুলো আছে। এইবারে আমি যাব হচ্ছে গিয়ে বৃত্তীয় পদ্ধতি। ক্লিয়ার? বৃত্তীয় পদ্ধতিটা কীরকম না, বৃত্তীয় পদ্ধতিটা হচ্ছে এরকম, সেখানে একটা বৃত্ত আঁকা হবে। তো বৃত্তের একটা কেন্দ্র থাকবে। এই যে বৃত্তটা এঁকেছি, যদিও হাতে এঁকেছি, তোমরা কম্পাস দিয়ে আঁকবে। তো বৃত্তের একটা ব্যাসার্ধ থাকবে। ধরা যাক একটা বৃত্তের ব্যাসার্ধ আর একক, এটা তো একক মাপ আছে, সেমি, মিটার, যাও কিছু একটা আছে, ধরে নাও আর একক। তো এই ব্যাসার্ধের সমান, আমি তর্কের খাতিরে ধরে নিলাম এই ব্যাসার্ধটা আছে 5 সেমি। ক্লিয়ার? একদম একক পার্টিকুলার মেনশন করেই বলছি। আমরা কি করব, বৃত্তচাপ একটা কাটবো 5 সেমির। ক্লিয়ার? অর্থাৎ ব্যাসার্ধ যদি আর সেমি হয় বা আর একক হয়, তাহলে বৃত্তচাপটা কাটবো কতটা? আর একক। ধরে যাক আমরা বৃত্তচাপ আর একক, এই তাহলে এই মাপটা কত হবে? আর একক। ক্লিয়ার? তাহলে এই বৃত্তচাপ, বৃত্তের কেন্দ্রে মানে বৃত্তের চাপের প্রান্তবিন্দু দুটো এ আর বি যদি বলি, তাহলে এ বি প্রান্তবিন্দু দুটো বৃত্তের কেন্দ্রে একটা কোণ তৈরি করেছে। ক্লিয়ার? এই কোণটাকে আমরা বলছি 1 রেডিয়ান। কি? 1 রেডিয়ান। সিম্বলটা কি? 1, মাথায় সি। রেডিয়ান বললেও হবে, মাথায় ছোট করে সি সিম্বল দিলেও হবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে আমরা কি বুঝলাম 1 রেডিয়ান বলতে? তাহলে কি বুঝলাম? বৃত্ত পদ্ধতিতে কোণের একক হচ্ছে একটা কি? রেডিয়ান। ক্লিয়ার হলো? ষষ্ঠী পদ্ধতিতে আমরা ডিগ্রি শিখেছি, তাকে ভেঙে ভেঙে আরও ছোটো দুটো একক শিখেছি। তাহলে 1 রেডিয়ান বলতে আমরা ঠিক কী বুঝলাম? 1 রেডিয়ান বলতে বুঝলাম কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ, বৃত্তের সম্মুখস্থ কোণ যেটা তৈরি করছে, ঠিক আছে, সেই কোণটার মাপটাকে আমরা ধরে নিচ্ছি 1 রেডিয়ান। এখন প্রশ্ন হচ্ছে, সব ক্ষেত্রে কি ব্যাসার্ধ যদি কম বেশি নিই তাহলে কি সমান হবে? অবশ্যই এটা সমান হবে। ঠিক আছে? এইবারে একটা প্রসঙ্গে আসবে পাই, একটা সিম্বল। তোমরা অলরেডি এই পায়ের কথাটা 9-এর পরিমিতিতে আমরা শিখেছি। পাইটা কি না, পাই হচ্ছে বৃত্তের, যে কোনো বৃত্তের পরিধি এবং ব্যাস, তার যদি অনুপাত বের করি, সেই অনুপাতের মানটা হয় একটা ধ্রুবক, সেটাকে আমরা ধরে নিচ্ছি পাই। এটা কি সংখ্যা? আমরা মূলদ অমূলদ চ্যাপ্টারে পড়েছি, এটা হচ্ছে অমূলদ সংখ্যা। ক্লিয়ার? তাহলে আমরা পাই রেডিয়ান সমান হচ্ছে 180 ডিগ্রি হয়। এটা কি হলো তাহলে? ব্যাপারটা বুঝলাম। তাহলে রেডিয়ানটা সম্পর্কে আমরা বুঝে গেলাম, বিষয়টা ডিটেলস আর আলোচনা যাচ্ছি না। ডিগ্রি অর্থাৎ দুটো পদ্ধতির মধ্যে কি সম্পর্ক? ষষ্ঠিক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতির মধ্যে কি সম্পর্ক? না, সম্পর্ক হলো এই, পাই রেডিয়ান ইজিক্যাল টু 180 ডিগ্রি। এই সম্পর্কটা মনে রেখে দেবে। অর্থাৎ যদি তোমাদের প্রশ্ন দেয় যে 60 ডিগ্রিকে হচ্ছে কি
বৃত্তীয় কোণে প্রকাশ করো, তখন আমরা এই সম্পর্কটা সাহায্য নিতে পারবো। যদি বলি মিটারকে কিলোমিটারে প্রকাশ করো, তাহলে 1 মিটার সমান কত কিলোমিটার আমরা জানি, 1 কিলোমিটার সমান 1000 মিটার, একটা সম্পর্ক তো থাকে। তেমনি দুটো পদ্ধতির মধ্যে রিলেশান, একটা থেকে অন্যটাতে যাওয়ার রিলেশানটা কি না পাই রেডিয়ান সমান 180। এই প্রমাণটা যদি কেউ দেখতে চাও বইয়ে তোমরা দেখে নিবে, বইয়ে এমনি নর্মাল টেক্সট বই করে দেওয়া আছে। ক্লিয়ার হলো বিষয়টা। এবারে ধরো যদি কেউ বলে যে 60 ডিগ্রি কোণ, ডিগ্রিতে বলছি, এটাকে আমরা রেডিয়ানে প্রকাশ করব, কত হবে তাহলে না 60 ডিগ্রি সমান দেখি 180 ডিগ্রি সমান পাই লিখি, তাহলে 60 ডিগ্রি সমান কত। ক্লিয়ার? তো এগুলো অলরেডি ঐকিক নিয়মে করতে পারি। পাই ইন্টু 60/180 ডিগ্রি কেটে যাবে, তাহলে কত হলো π/3 রেডিয়ান। ক্লিয়ার হলো ব্যাপারটা? তো নর্মালি যখন কোনটা পাই দিয়ে লেখা হয় তখন মাথায় সি দিলেও আমরা রেডিয়ান বুঝবো, না দিলেও অটোমেটিক্যালি বাই মানে কি বলবো অপশনাল ডিফল্ট যেটাকে আমরা বলি, অটোমেটিক্যালি পাই দিয়ে আছে মানেই বুঝে নেব আমরা কোনটা রেডিয়ানে বলা আছে। ব্যাপারটা বোঝা গেল? তাহলে কি বুঝলাম, 60 ডিগ্রি সমান π/3 রেডিয়ান। এইভাবে আমরা ডিগ্রিকে রেডিয়ান বা ঘুরিয়ে রেডিয়ানকে ডিগ্রিতে আমরা প্রকাশ করে নিতে পারবো। যদি বলি π/4 রেডিয়ান মানে কত ডিগ্রি, তাহলে সেই একই সিম্বল, পাই মানে 180 ডিগ্রি, তো π/4 মানে কত ডিগ্রি। ক্লিয়ার? এই সূত্রটা প্রয়োগ করে দেখে নেবে π/4 মানে কত ডিগ্রি, হিসাব করে দেখবে কত হয়, 45 ডিগ্রি আসবে। ক্লিয়ার? তো তোমরা এগুলো হিসাব করে আমরা করতে পারবো। মেন জিনিসগুলোতে কি হয় সেগুলো জানবো, মেন বিষয়গুলো কি সেবার আস্তে আস্তে করে আমরা ভিতরে ঢুকছি। ঠিক আছে? এটা ছিল বিষয় মানে ইনিশিয়াল আলোচনা করলাম। এবারে ধরো আমরা দুটো অক্ষ টানছি। ক্লিয়ার? এটা এক্স অক্ষ, এক্স ড্যাশ এক্স অক্ষ, ওয়াই ড্যাশ হচ্ছে কি ওয়াই অক্ষ। ঠিক আছে? ধরা যাক এরকম একটা ঘড়ির কাঁটা ঘুরছে। ঠিক আছে? একটা তাহলে ওপিটা লাইন ছিল এরকম, সেটা ঘুরে গিয়ে এখন এইরকম জায়গায় চলে গেছে। হলো? তাহলে একটা রেখা ছিল, সেটা ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে ঠিক তার বিপরীত দিকে ঘুরে ওরকম চলে গেছে। তো ওপির একটা দৈর্ঘ্য ছিল। ক্লিয়ার? ধরো আর 1 একক হোক, 5 একক হোক, 10 একক একটা কিছু ছিল। তো ওটা ঘুরছে। এখন ঘুরলে তাহলে থামতে থামতে কোথাও না কোথাও তো থামবে, হয় সেটা প্রথম পাদে অথবা দ্বিতীয় পাদে, তৃতীয় পাদে বা চতুর্থ পাদে কোথাও থাকবে। এখন ক্লাস 10-এ যেটা আছে সেটা ধরা যাক আমরা রেখাটা প্রথম পাদে গিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে গেছে। তাহলে তার দরুন একটা কোণ তৈরি করেছে। ধরা যাক রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণটা তৈরি করেছে সেটার মান হলো গিয়ে থিটা। এটাকে বলা হয় থিটা। কি কোণ? থিটা কোণ। ক্লিয়ার হলো বিষয়টা? এখন পি বিন্দু থেকে আমি একটা লম্ব টেনে দিচ্ছি এক্স অক্ষের উপর। কী করলাম আরেকবার রিপিট করছি, পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব টেনে দিচ্ছি। ধরা যাক একটা নামটা দিতে হবে, ধরা যাক আমি এম নাম দিলাম, পি এম লম্ব কার উপর? এক্স অক্ষের উপর। ক্লিয়ার? এখন পি বিন্দুতে যদি যেতে চাই তাহলে কীভাবে যাব? আমরা যেভাবে লেখচিত্রতে শিখিয়েছিলাম, তাহলে এক্স অক্ষ বরাবর ধনাত্মক দিকে গিয়ে ওয়াই অক্ষ বরাবরও ধনাত্মক দিকে যেতে হচ্ছে, মানে উপরের দিকে উঠতে হচ্ছে। তো এখানে ওয়াই অক্ষের প্যারালাল বরাবর যেতে হচ্ছে, ধনাত্মক দিকে যেতে হচ্ছে। অর্থাৎ ও এম এটাও পজিটিভ, পি এম ডিরেকশানটাও পজিটিভ। যেহেতু প্রথম পাদে আছে পি বিন্দুটা, তো আমরা জানি ভুজ এবং কোটি উভয়ের মানই পজিটিভ। কিন্তু যদি দ্বিতীয় পাদে বা তৃতীয় পাদে থাকতো তাহলে কি দুটো কি পজিটিভ হতো? একটু ভেবে হলো তো, পি বিন্দুটা যদি দ্বিতীয় পাদে থাকতো তখন এক্স অক্ষের ঋণাত্মক দিকে গিয়ে অর্থাৎ ভুজের মান ঋণাত্মক হতো আর কোটির মানটা তখন ধনাত্মক হতো। আমরা আসছি পরে, ওগুলো আসবে। ঠিক আছে? আমরা ধরে নিচ্ছি প্রথম পাদে আছে, এটা ক্লাস 10-এর বিষয়বস্তু হচ্ছে। তাহলে এইবারে আমরা একটা ত্রিভুজ তৈরি হয়ে গেল, ত্রিভুজের নাম ও পি এম। ত্রিভুজটা কীরকম ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। কেন? যেহেতু পি এমটা ও এক্সের উপর লম্ব,
ক্লিয়ার? তাহলে এই কোণটা হচ্ছে সমকোণ। সমকোণের আমি একটা সিম্বল দিলাম বুঝতে পারবো বলে। তাহলে বাকি যে দুটো কোণ হলো, এই কোণটা কি? সূক্ষ্ম কোণ। একটা ত্রিভুজের তো একটা কোণ যদি সমকোণ হয়ে যায়, বাকি দুটো কোণ মিলে তো 90 ডিগ্রি হতে হবে। তার মানে প্রতিটা কোণ নিশ্চয়ই 90-এর চেয়ে ছোটো, তাই এটা সূক্ষ্ম কোণ। হ্যাঁ কি না? ক্লিয়ার? এইবারে সমকোণী ত্রিভুজের তিনটে বাহুর তো নাম আছে, একটা হয় লম্ব, আর একটা হয় ভূমি, আর একটা কী হয় বড় বাহুটা? ঠিক, অতিভুজ। ক্লিয়ার? অতিভুজ। তাহলে আমরা এখানে বুঝে গেলাম ওপি বাহুটার নাম হচ্ছে অতিভুজ। আমি সংক্ষেপে অতি বলে লিখছি। ক্লিয়ার? অতিভুজ। ক্লিয়ার? এইবারে লম্ব কোণটা, ভূমি কোণটা, কাকে লম্ব বলে ডাকবো, কাকে বা ভূমি বলে ডাকবো? নর্মালি আমরা ভূমি বলতে বুঝি ত্রিভুজটা যে বাহুর উপর বসে আছে, আমি যেটার উপর দাঁড়িয়ে আছি সেটাই আমার ভূমি, এটা নর্মালি বোঝায়। কিন্তু এক্ষেত্রে ভূমি বলতে আমরা কি বুঝবো সেটা ডিপেন্ড করে কোন কোণের সাপেক্ষে আলোচনা করছি। তো আমি থিটা কোণের সাপেক্ষে আলোচনা করছি, মানে এই কোণটার নাম দিচ্ছি আমরা থিটা, POM, এই কোণটাকে নাম দিচ্ছি আমরা থিটা। তো ওই কোণের সাপেক্ষে যেহেতু আলোচনা করছি, তাহলে ওই কোণের সঙ্গে যে বাহুটা লেগে আছে, কে লেগে আছে? একটা অতিভুজ তো চলে গেল, বড় বাহুটা, সেটা বাদ দিয়ে দাও। বাকি কোন বাহুটা লেগে আছে? লেগে আছে OM বাহুটা। ক্লিয়ার? ওটাকেই ধরে নিতে হবে ভূমি। কি বললাম কথাটা আরেকবার রিপিট, যে কোণের সঙ্গে যে বাহুটা লেগে আছে সমকোণী ত্রিভুজের, সেই বাহুটাকে ধরতে হবে ভূমি, বাকি বাহুটা হবে লম্ব। ক্লিয়ার? বড় বাহু তো অতিভুজ, এটা নিয়ে আর কোনো দ্বিমত নেই। এবার লম্ব কোণটা, ভূমি কোণটা সেটা বুঝবো এইভাবে। ক্লিয়ার হলো? এটা নিয়ে অনেক সমস্যা হয় অনেকের। তাহলে আমরা এটা বুঝে গেলাম, থিটা কোণের সাপেক্ষে এটাকে বলতে হবে তাহলে ভূমি, বাকিটা হয়ে গেল লম্ব। এটা নিয়ে কোনো কারোর দ্বিমত নেই। ক্লিয়ার হলো? এইবারে আমাদের খেলাটা শুরু হয়ে গেল। কি? এই কোণ আর বাহুর মধ্যে সম্পর্কটাকেই আমরা নাম দিই ত্রিকোণমিতি। দেখো, কোণ আর বাহুর মধ্যে বিভিন্ন রিলেশানগুলো বের করছি। আমরা কি করলাম? একটা নাম দিয়ে দিলাম। এখন কি নামে ডাকবো? বাহুগুলোর বিভিন্ন অনুপাত বের করছি। তিনটে বাহু, একটা হচ্ছে লম্ব, একটা হচ্ছে ভূমি, আর একটা হচ্ছে অতিভুজ। এখানে প্রত্যেকটা বাহুর মান হচ্ছে পজিটিভ। ক্লিয়ার? যেহেতু প্রথম পাদে বিন্দুটা আছে বলে। তো যাই হোক, তা তিনটে বাহুর অনুপাত, তিনটে বাহু থেকে যদি দুটো দুটো করে নেই, কটা অনুপাত বেরোতে পারে? 6খানা অনুপাত বেরোতে পারে। ঠিক আছে, দেখা যাক। আমরা অনুপাতগুলোকে লিখছি, এখানে লিখছি লম্ব বাই অতিভুজ। অনুপাতকে আমি ভগ্নাংশের আকারে লিখছি, অনুপাতকে আমি ভগ্নাংশের আকারে লিখছি। তো লম্ব বাই অতিভুজ, আচ্ছা ওখানে একটু নিচু করে লিখি, সুবিধা হবে তোমাদের, দেখতে সুবিধা হবে বলে আমি লিখছি এখানে লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, অর্থাৎ লম্ব আর অতিভুজের একটা অনুপাত লিখলাম। আমি ভূমি বাই অতিভুজের একটা নাম দিলাম, নাম দেয়নি, দেব। আর একটা লম্ব বাই ভূমি, এটার নাম দেব। ভালো করে শুনবে, কি নাম দিচ্ছি? লম্ব এবং অতিভুজ এই দুটো বাহুর অনুপাতের নাম দিচ্ছি। কি নাম দিচ্ছি? এটাকে বলা হয় সাইন থিটা। নোট, কি নাম? সাইন থিটা। তাহলে সাইন থিটা বলতে কি বুঝলাম? সমকোণী ত্রিভুজের লম্ব এবং অতিভুজ এদের অনুপাতটাকেই নাম দিয়েছে সাইন থিটা। ঠিক আছে, এটাকে SINE সাইন থিটা বলা হয়। কিন্তু আমরা লেখার সুবিধার্থে ইউজুয়াল নোটেশান, অর্থাৎ যে নোটেশানগুলো আমরা বিভিন্ন প্রবলেমের সময় ব্যবহার করি, সেটাকে ওইভাবে লিখি, সাইন SIN লেখা হয়। ঠিক আছে, সংক্ষিপ্ত নাম। যেমন পরবর্তীকালে আরও নাম বলবো, সেগুলো আমরা সংক্ষিপ্ত নাম বা যে নামে তাকে ডাকি সেইভাবেই লিখব। ঠিক আছে, ভূমি বাই অতিভুজ, তাহলে এর একটা নাম দেওয়া দরকার। নিশ্চয়ই সাইন হবে না, দুটো বাহু তো আলাদা হয়ে গেছে। তো এটাকে আমরা লিখি কস, COS, কস থিটা। তাহলে কস থিটা একটা নাম, শুধু বলতে কস আলাদা নয়, থিটাও আলাদা নয়। কস থিটা বলতে একটা নাম, যেমন সাইন থিটা একটা নাম, সাইন আলাদা নয়, থিটাও কিন্তু আলাদা নয়, একটা নাম, ইউনিক নাম। তোমার নাম কি?
ধরো তুমি বলবে আমার নাম গোপাল সামন্ত, সাপোজ ধরে নাও, তোমাকে বলছি না, তোমার মতো কোনো বন্ধুর নাম তো গোপাল সামন্ত হতেই পারে। তাহলে শুধু যদি বলি গোপাল, কিন্তু নাম হলো, নাম হলো কি? যতক্ষণে টাইটেল আর একটা সামনের নাম ফার্স্ট নেম আর সার নেম যখন যোগ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ইউনিক লোককে বোঝাচ্ছে না। তেমনি যদি শুধু সাইন বলি নো, তাহলে কি বোঝাতে চাইছে না তার কোনো অস্তিত্ব নেই। ক্লিয়ার? তাহলে সাইন থিটা বললে তখন তার একটা অস্তিত্ব হয়, সেটা বোঝায় লম্ব এবং অতিভুজের অনুপাতকে। তেমনিভাবে বাকিটা কসের কথা বলছি, আরও নাম আসছে, তোমরা দেখতে থাকো। তাহলে লম্ব বাই ভূমি, তো এটাকে আমরা নাম দিচ্ছি ট্যানজেন্ট থিটা, সংক্ষেপে লেখা হয় ট্যান থিটা, TAN, ট্যান থিটা। ক্লিয়ার হলো? তাহলে ট্যানজেন্টটাকে আমরা বড় নাম সংক্ষিপ্তভাবে লিখি, আমি লিখি না, সবাই লিখে ট্যান থিটা। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে আমরা এই তিনটে অনুপাতের একটা নাম দিয়ে দিলাম আমাদের বুঝার সুবিধার্থে বা ডাকার সুবিধার্থে। হয়ে গেল কথাটা। এইবারে যদি উল্টো হয়, অনুপাত তো, যেমন রাম ইজ টু শ্যাম আর শ্যাম ইজ টু রাম কি একই অনুপাত হয় না? তাহলে আমরা উল্টে নাম লিখি কি অতিভুজ বাই লম্ব, একই রকম হবে অতিভুজ বাই ভূমি, একই রকম হবে ভূমি বাই লম্ব, এদের একটা করে নাম দেব। ক্লিয়ার? তাহলে অতিভুজ বাই লম্ব এই নামটাকে আমরা ডাকবো কোসেক থিটা। কি নাম? কোসেক, COSEC। ক্লিয়ার? COSEC, কোসেক থিটা। কেমন? তেমনি অতিভুজ বাই ভূমি এটাকে আমাদের লিখব সেক, SEC, সেক থিটা। আর ভূমি বাই লম্ব এটাকে লেখা হয় কট, COT, কট থিটা। ক্লিয়ার হলো? এই 6টা অনুপাতের নাম দিলাম সাইন, সাইন থিটা। তবে আমরা অ্যাকচুয়ালি বলার সুবিধার্থে বা তাড়াতাড়ি বলার সুবিধার্থে বা বোঝানোর সুবিধার্থে আমরা অনেক সময় বলি সাইন, কিন্তু এগুলোকে মনে রাখতে হবে সাইন থিটা বা একটা কোণ আছে। ঠিক আছে? আমরা অনেক সময় বলার ক্ষেত্রে এরকম বলে ফেলি, কিন্তু এটা বলা কোনো মতেই ঠিকও নয়। তো আমরা চেষ্টা করবো যতটা সম্ভব না বলার, তবু অনেক সময় বলতে গিয়ে তাড়াতাড়ি করতে গিয়ে এই ধরনের কথাগুলো চলেই আসে। তো সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, তেমনিভাবে কোসেক থিটা, সেক থিটা, কট থিটা, এই তিনটে 6টা অনুপাতকে আমরা একটা নামকরণ করে দিলাম। বোঝা গেল? তাহলে সাইন থিটা বলতে কী বুঝি, কট থিটা বলতে কী বুঝি ইত্যাদি, যা সেই নাম হয়ে গেল। এইবার আমাদের খেলাটা অ্যাকচুয়ালি শুরু হবে এই 6খানা অনুপাত দিয়ে। দেখা যাক কীরকম, দেখো ম্যাজিক হয়ে গেল কীরকম। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে সাইন থিটা আর কস থিটার গুণফল কত হয়। দেখি তো কত হয়। যেহেতু এটার অনন্যক, তাহলে সাইন থিটা ইন্টু কোসেক থিটা মানে কি লম্ব বাই অতিভুজ গুণিতক অতিভুজ বাই লম্ব। আমি একটা দেখিয়ে দিচ্ছি, লম্ব বাই অতিভুজ গুণিতক অতিভুজ বাই লম্ব, কেটে যাবে তো, কেটে হয়ে গেল কত 1। ব্যাপারটা পরিষ্কার হলো। যেহেতু সাইন থিটা এবং কোসেক থিটা, দেখো সাইন থিটাকে উল্টিয়ে তো আমরা কোসেক থিটা লিখেছিলাম, তার মানে সাইন থিটা আর কোসেক থিটা এরা পরস্পর একে অপরের অনন্যক। তার মানে আমরা এখান থেকে লিখতেও পারি যে সাইন থিটা ইজিক্যাল টু 1 বাই কোসেক থিটা, মানে একটাকে উল্টালে আর একটা হয়ে যাবে। তেমনিভাবে কোসেককে যদি উল্টে দেয় সাইন হয়ে যাবে, কোসেক উল্টে দেওয়া মানে কি 1 বাই কোসেক, ক্লিয়ার, ইজিক্যাল টু সাইন। তো এইটা আমি আর লিখছি না, ব্যাপারটা বুঝে নিতে হবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে সাইন থিটা কোসেক থিটার গুণ একই রকম হবে। তোমরা বলো তো কস থিটা আর সেক থিটার গুণফল কত হবে? তো আমরা লিখি কস থিটা ইন্টু সেক থিটা করলে কী হবে, লম্ব বাই অতিভুজ আর অতিভুজ বাই লম্ব একই রকমভাবে কেটে যাবে, তার মানে 1। ক্লিয়ার বিষয়টা? তাহলে কি বুঝলাম যে সেক থিটা আর কস থিটা এরা একে অপরের অনন্য, অর্থাৎ কসকে যদি উল্টিয়ে দেই 1 বাই কস মানেই সেটা সেক হয়ে যাবে। বোঝা গেল না গেল? কসকে উল্টিয়ে দাও অতিভুজ বাই ভূমি হয়ে যাবে, অতিভুজ ভূমি মানে তো আমরা সেক থিটা নামকরণ করেছি। একই রকম হবে
ট্যান থিটা আর কট থিটা, ঠিক আছে, এদের গুণফলটাও 1, কারণ একটা অপরটার অনন্য। গুণ করে দেখো, লম্ব বাই ভূমি আর ভূমি বাই লম্ব মানটা যদি বসিয়ে দিই, কাটাকাটি করলে 1 হয়ে যাচ্ছে। ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। তাহলে এখান থেকে এটাও আমরা বুঝলাম ট্যান আর কট এরাও পরস্পরের কি হচ্ছে, অনন্য। ক্লিয়ার হলো? অর্থাৎ 1/tan সমান কত হবে, কট থিটা, বা কটকে যদি উল্টে দিই মানে 1/cot থিটা সমান কত হবে, ট্যান থিটা। এই জিনিসগুলো, বেসিক জিনিসগুলো একটু বুঝে নিতে হবে, কারণ এই সমস্ত জিনিসগুলো আমরা অঙ্কের ক্ষেত্রে প্রয়োগ করে থাকি বা করব। হলো বিষয়টা? এইবারে দেখা যাক আরও নতুন জিনিস এখান থেকে কী জিনিস। আমরা প্রথমে কিন্তু 6টা অনুপাত শিখছিলাম। এরপরে আমরা যেটা শিখব সেটা হচ্ছে, যদি আমরা সাইন স্কোয়ার করি প্লাস কস স্কোয়ার থিটা করি, কী হয় দেখি তো। কী বললাম? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তো সাইন স্কোয়ার থিটা মানে কি, মানটা তো এখানে লেখা আছে, লম্ব স্কোয়ার বাই অতিভুজ স্কোয়ার, লম্ব স্কোয়ার বাই অতিভুজ স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা। কস স্কোয়ার থিটা মানে কি না, কস স্কোয়ার থিটা, কস মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি স্কোয়ার বাই অতিভুজ স্কোয়ার, যোগ করি অর্ডিনারি, অতিভুজ স্কোয়ার লসাগু, উপরে কী হবে, লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার। বোঝা গেল? লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার মানে কি, লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার, পিথাগোরাসের সেই উপপাদ্য, বিখ্যাত উপপাদ্য কি, লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার সমান কী হয়, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কোয়ারের সঙ্গে সমান হয়। তাহলে লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার মানে অতিভুজের স্কোয়ার, আর নিচে তো অতিভুজ স্কোয়ার ছিল, কাটাকাটি করলে কি হলো, 1 হয়ে গেল। তাহলে দেখো আমরা কিন্তু 6টা এই অনুপাতের নামকরণ দিয়েছিলাম। এই নামকরণ দেওয়ার ফলে এতগুলো জিনিস অটোমেটিক্যালি আপনা আপনি হাজির হয়ে পৌঁছে গেল আমাদের অজান্তেই। ঠিক আছে? তাহলে আমরা রেজাল্টগুলো কিন্তু ভালো করে একটু মনে রেখে দেবো, যেটাকে সূত্র হিসেবে ভাবতে পারো। এই রেজাল্টগুলো আমাদের সমস্ত ক্লাসে ত্রিকোণমিতি যেখানে যেখানে করবে সেখানে সেখানে এই রেজাল্টগুলো বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রয়োগ করা হবে। ক্লিয়ার? এক্ষুনি যেটা রেজাল্ট ব্যবহার করলাম, কি বের করলাম একটু সামারি করে লিখে দিই। তাহলে কি পেলাম আমরা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1, এই রেজাল্টটা পেলাম। এখানে একটু আমার বলে নেওয়ার দরকার আছে সাইন স্কোয়ার থিটাকে কীভাবে লেখা হচ্ছে। নোট করে দেখো, সাইন থিটাকে দুবার ধরে গুণ করছি, একই জিনিসকে দুবার ধরে গুণ, এক্স আর এক্স গুণ করলে কী লিখি আমরা, এক্স স্কোয়ার তো লিখি, কেমন? তাহলে সাইন থিটা ইন্টু সাইন থিটা, এটাকে লেখা হবে সাইন স্কোয়ার থিটা। নোট, কিন্তু কখনোই এটা এরকম করে লেখা হবে না, সাইন থিটা স্কোয়ার, দুটোর মধ্যে পার্থক্য হয়ে যাবে। কি বুঝলাম আরেকবার রিপিট করছি, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। সাইন থিটা ইন্টু সাইন থিটা মানে দুটো সাইন থিটার গুণফল। আমরা কীভাবে নোটেশন করব, সাইন লিখে তারপরে স্কোয়ার দিয়ে থিটা, এটা লিখবো, এটা ঠিক, কিন্তু কখনোই এইভাবে লিখবো না সাইন থিটা স্কোয়ার। এটা যদি সাইন থিটা স্কোয়ার লিখি তাহলে সাইন অফ থিটা স্কোয়ার হবে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবে, ধরা যাক থিটার মান ধরো 5 ডিগ্রি। ক্লিয়ার? আমি বোঝানোর সুবিধার্থে বলছি, থিটার মান ধরা যাক 5 ডিগ্রি। তাহলে অ্যাকচুয়ালি আমরা কি বোঝাতে চাইছিলাম, সাইন 5 ডিগ্রি গুণিত সাইন 5 ডিগ্রি। কিন্তু যদি তুমি এইরকম নোটেশন লিখে ফেলো সাইন থিটা স্কোয়ার, তার মানে কী বোঝাবে, সাইন 5 স্কোয়ার মানে সাইন 25 ডিগ্রি বুঝিয়ে, দুটো কি এক হবে? বোঝা গেল কথাটা? তাহলে আমরা কি লিখব, সাইন স্কোয়ার 5, এইটাই লিখব। তুমি যদি হোল ব্র্যাকেট ব্যবহার করতে চাও, যদি এইভাবে লিখতে চাও, তাহলে তোমাকে একটু লেখা উচিত সাইন থিটার হোল স্কোয়ার, এটা লিখলেও হবে, এটা লিখলেও হবে। বোঝা গেল না? গেল না? আমি যা সাইন দিয়ে বুঝালাম, ট্যানের ক্ষেত্রে বা অন্যান্য যে অনুপাতগুলো আছে তাদের ক্ষেত্রেও একই কথাটা প্রযোজ্য। ট্যান স্কোয়ার থিটা বললে আমরা ট্যান লিখে তারপরে স্কোয়ার দিয়ে থিটা লিখব, কখনোই ট্যান থিটা স্কোয়ার লিখব না। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে কিন্তু আমরা ওই যে বললাম 5-এর জায়গায় 25 ডিগ্রি হয়ে যাবে। আশা করছি বিষয়টা আমরা বুঝে গেছি, তাই তো? এইবারে আমি অন্য প্রসঙ্গে আসছি। তো আমরা যে রেজাল্টগুলো পেলাম
এতক্ষণ মধ্যে যে রেজাল্টগুলো আমাদের হাতের কাছে পেয়েছি সেইগুলো এক ঝলক একটু দেখে নিই। এগুলো পেয়েছি, এটা আমরা এই 6টা অনুপাতের নাম দিয়েছিলাম, সেখান থেকে এই সম্পর্কগুলো পেয়েছি এবং আর একটা নতুন সম্পর্ক পেয়েছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1, এই রেজাল্টও পেয়েছি। আসছি পরে পরে রেজাল্টগুলো আর কি আসছে। এবার দেখো এখানে আর একটা জিনিস আছে, যদি আমরা সাইন থিটাকে কস থিটা দিয়ে ভাগ করি কী হয় দেখি তো। আমি নিচে লিখছি, সাইন থিটাকে যদি আমরা কস থিটা দিয়ে ভাগ করি কী পাই তো দেখি তো, রেজাল্ট কিছু পাই কি না। তো সাইন থিটার মানে কি, লম্ব বাই অতিভুজ। কস থিটার মানেটা কি, লেখা আছে ভূমি বাই অতিভুজ, নিচে কস ছিল, তাহলে ভূমি আর অতিভুজটা ঠিক উল্টে যাবে, ভগ্নাংশের যেভাবে ভাগ করে তোমরা সেইভাবে লিখেছি। অতিভুজ আর অতিভুজ দুটো বাহু তো কেটে গেল, মাপ তো একটাই, কেটে গেল, তাহলে রেজাল্টটা কী পেলাম, লম্ব বাই ভূমি পেলাম, হ্যাঁ কি না। লম্ব বাই ভূমির একটা অনুপাতের নাম দিয়ে রেখেছি, কী বলো তো, দেখো বোর্ডে লেখা আছে ট্যান থিটা। ক্লিয়ার, তাহলে ট্যান থিটা হয়ে গেল। তাহলে আমরা যে রেজাল্টটা পেলাম সাইন থিটাকে যদি কস সাইন থিটা বাই কস থিটা মানে কি ট্যান থিটা, বা ঘুরিয়ে বলতে পারি ট্যান থিটা সমান কি সাইন থিটা বাই কস থিটা, রেজাল্টটা পেলাম। বোঝা গেল না গেল না। তাহলে কস থিটা বাই সাইন থিটা সমান কী হবে, তাহলে কস থিটা বাই সাইন থিটা তার মানে কি লেখা যাবে 1 বাই ট্যান থিটা, মানে এই পাশে উল্টে দিলে তো ট্যানের নিচে কেউ নি মানে 1 পাবো না, উল্টে যাবে মানে 1 বাই ট্যান, আর 1 বাই ট্যান, ট্যানকে উল্টালে কী হয়, ট্যান আর কটের মধ্যে সম্পর্ক আছে না, ট্যানকে উল্টে দিলে কট হয়, লিখেছি ট্যান আর কটের গুণফল 1, তাহলে এটাকে লিখে যাবে কি কট থিটা। ব্যাপারটা বোঝা গেল। তাহলে এই রকম সম্পর্কগুলো অটোমেটিক্যালিভাবে আমরা 6টা অনুপাত দিয়ে আমরা এটা স্বীকার করে নিয়েছিলাম। এই নামগুলো দিতে গিয়ে দেখলাম এতগুলো জিনিস অজান্তেই চলে আসছে। এই একটা স্ট্যান্ডার্ড সম্পর্ক, এটা খুব স্ট্যান্ডার্ড সম্পর্ক, রেজাল্টটা আমরা দেখিয়েছি কীভাবে করতে হলো। দেখা যায় এবার আরও কিছু কিছু মজার স্ট্যান্ডার্ড সম্পর্ক চলে আসবে। কীরকম, আমি দুদিকে বোথ সাইড ভাগ করতে দিতে পারি কোনো সংখ্যা দিয়ে, তাতে কি সমীকরণ চেঞ্জ হয়ে যায় নাকি, হয় না তো। তা আমি মনে হলো দুদিকে আমি কস স্কয়ার দিয়ে ভাগ করে দেবো। কী দিয়ে ভাগ করবো, কস স্কয়ার দিয়ে ভাগ করতে পারি, তো কস স্কয়ার দিয়ে ভাগ করে দিই। তাহলে আমি এদিকেও এই সম্পর্কটাকে আমি হাত দিচ্ছি না, 1 নম্বর সম্পর্ক পেয়েছি বলে লিখছি। দেখো ধরা যাক আমি যেটা পেয়েছি সেটাকে আরেকবার রিপিট করছি আর কি, কস স্কয়ার থিটা ইজিক্যাল টু 1, তো আমি এদিকেও কস স্কয়ার দিয়ে ভাগ করে দেবো, তো এদিকেও কস স্কয়ার দিয়ে ভাগ করে দেবো, করতে পারি। তাহলে কী হয় দেখা যাক। তাহলে এটাকে বিচ্ছেদ নিয়ম অনুযায়ী ভাগের যে নিয়ম, তাহলে কী হবে সাইন স্কয়ার থিটা বাই কস স্কয়ার থিটা প্লাস একই রকম হবে কস স্কয়ার থিটা বাই কস স্কয়ার থিটা, মানে কী হবে লিখবো আর লেখা দরকার নেই, প্লাস 1 হবে, প্লাস 1 ইজিক্যাল টু এটা কী হবে 1 বাই কস স্কয়ার থিটা। ঠিক আছে, তাহলে 1 বাই কসকে 1 বাই কসের অনন্যক কে ছিল, কসের অনন্যক ছিল হচ্ছে গিয়ে সেক থিটা। 1 বাই কসকে উল্টালে কী হয় সেক থিটা হয়, 1 বাই কস মানে কি সেক থিটা। তাহলে আমি এখানে বলতে পারি 1 বাই কস দুবার আছে, তার মানে কি সেক স্কোয়ার থিটা। বোঝা গেল না কথাটা। 1 বাই কস থিটা, 1 বাই কস থিটা মানে কি সেক থিটাই তো লেখা আছে এখানে, তুমি তো স্বীকার করে এসছো আগে। তাহলে এখানে কি রেজাল্ট পেলো, আচ্ছা এখনও পাইনি, রেজাল্টটা দিচ্ছি। তাহলে কী হলো দেখো সাইন থিটা বাই কস থিটা দুবার আছে, সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা মানে কি সাইন থিটা বাই কস থিটা ইন্টু সাইন থিটা কস থিটা, সাইন থিটা বাই কস থিটা ইন্টু সাইন থিটা বাই কস থিটা। এবার দেখো সাইন থিটা বাই কস থিটাকে একটা নাম দিয়েছি আমরা, কি নাম দিয়েছি ট্যান থিটা। তাহলে এখানে আমরা কী লিখব ট্যান স্কোয়ার থিটা। তাহলে কী হলো ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 ইজিক্যাল টু সেক স্কোয়ার থিটা। তাহলে এটা একটা খুব স্ট্যান্ডার্ড সম্পর্ক, যেভাবে এটা একটা সম্পর্ক। তো আমরা বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে এই সম্পর্কগুলো আমরা ব্যবহার করব। বোঝা গেল না। তাহলে কি সম্পর্ক, আমরা মুখে মুখে একদম জলের মতন করে প্রত্যেকে মুখস্থ রাখবে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1, তেমনি হবে সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। ঠিক আছে, যে যেমন পারো মুখস্থ রাখবে। তেমনি হবে এটাকে আমি সাইন স্কোয়ার দিয়ে ভাগ করেছি, এটাকে কী দিয়ে ভাগ করেছি কস স্কোয়ার দিয়ে। তা দেখে দেবে সাইন স্কোয়ার দিয়ে ভাগ করে কিছু পাওয়া যায় কি না। ঠিক আছে,
তো আমরা এটা 2 নম্বর রেজাল্ট পেয়েছি। তো আমরা যদি এই 1 নম্বর যে সম্পর্ক এটাকে যদি মনে করি দুদিকে cos স্কয়ার দিয়ে ভাগ করব, তাহলে কি হবে, কি হয় দেখা যাক। তাহলে এটাকে যখন cos স্কয়ার দিয়ে ভাগ করব, প্রত্যেকটা পদকে আমি cos স্কয়ার দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে sin স্কয়ার বাই cos স্কয়ার হবে, sin স্কয়ার বাই cos স্কয়ার দিয়ে ভাগ করেছি আগে, এবার এটা তো cos স্কয়ার দিয়ে ভাগ করেছি, তাহলে আমি দুদিকে sin স্কয়ার থিটা দিয়ে ভাগ করব, ঠিক আছে। তো sin স্কয়ার থিটা দিয়ে যদি ভাগ করি, তাহলে এই পদটাকে sin স্কয়ার থিটা দিয়ে ভাগ করলে কি হবে, 1 হবে, প্লাস cos স্কয়ার থিটাকে যদি sin স্কয়ার থিটা দিয়ে ভাগ করি কি হবে, দেখি cos থিটা বাই sin থিটা মানে তো cot থিটা ছিল, তাহলে cos স্কয়ার থিটাকে যদি sin স্কয়ার থিটা দিয়ে ভাগ করি, তাহলে কি cos থিটা বাই sin থিটা ইন্টু cos থিটা বাই sin থিটা মানে দুটো cot থিটা আসবে, তাহলে কি হবে, এখানে cot স্কয়ার থিটা হয়ে যাবে। আমি জাস্ট ভেঙে আর দেখাচ্ছি না, বোঝা গেছে না যায়নি, একটু ভেবে দেখো। আর এখানে কি হবে, সমান 1 বাই sin স্কয়ার হয়ে যাবে, 1 বাই sin স্কয়ার হবে, দুদিকে সব দিকে তো sin স্কয়ার দিয়ে ভাগ করছি। এবার 1 বাই sin মানে কি না, 1 বাই sin মানে তো কোসেক, কারণ সাইনকে যদি উল্টে দেই 1 বাই sin হয়, আর 1 বাই sin মানে কি কোসেক থিটা, তাই তো নাকি, কোসেক থিটা মানে কি, এদিকে sin থিটাকে লেপালে যাও না, বুঝতে পারবে, কোসেক থিটা মানে তো 1 বাই sin থিটা, তাহলে এখানে 1 বাই sin থিটা 1 বাই sin থিটা দুবার আছে, তাহলে এটাকে কী লিখবো আমরা, কোসেক স্কয়ার থিটা, দুবার আছে বলে স্কয়ার দিলাম, তাহলে এটাও কিন্তু একটা স্ট্যান্ডার্ড সম্পর্ক হয়ে গেল। বোঝা গেল না, তাহলে আমরা কিভাবে মনে রাখবো, এই কোসেক স্কয়ার থিটা সমান 1 প্লাস cot স্কয়ার থিটা, বোঝা গেল না। এটাকে অনেকে এই রেজাল্টটাকে একটু অন্যরকমভাবে অনেকে মনে রাখে, কোসেক স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1, cot স্কয়ারকে কেউ যদি বাম দিকে নিয়ে চলে আসে, তাহলে সে কী বলো, কোসেক স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1, তো আমরা শর্টে বলি কোসেক স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1, এভাবে বলতে পারি। এটাকেও অনেকে বলে এরকম করে, ট্যানটাকে যদি বাম দিকে নিয়ে চলে আসে তাহলে কী হবে, মাইনাস হয়ে যাবে, তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজিক্যাল টু 1, এভাবেও কেউ বলতে পারে। অর্থাৎ এই কথাটাকে তোমরা বিভিন্নভাবে সমীকরণে যেমন এদিক ওদিক করে নিয়ে যে বলা যায় সেভাবে বলতে পারো। যাই হোক, বিষয়টা মনে রেখে দিয়েছো বা টেকনিকটা ভালো করে বুঝালাম, এত কিছু বলার কোনো দরকার নেই, কিভাবে আসে পরীক্ষায়ও পড়ে না কখনো, কিন্তু বেসিক জেনারেল নলেজটা তোমাদের যদি মনে থাকে, আমি মনে করি ত্রিকোণমিতি থেকে তোমরা জলভাত হিসাবে নেবে। ক্লিয়ার হলো বিষয়টা। এবারে নেক্সট আমরা কোণানুপাতগুলো শিখেছি, কোণের মানগুলো শিখেছি 90 ডিগ্রি ইত্যাদি করে। তো এবারে সাইন কতগুলো, সাইন cos tan কোসেক, এই যে 6টা অনুপাত শিখলাম, এদের উপর আমরা স্ট্যান্ডার্ড কিছু কোণ আছে, 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি, এরকম স্ট্যান্ডার্ড কোণ আছে, আরও কোণ আছে। তো আমরা এই স্ট্যান্ডার্ড কোণ দিয়ে বাকি কোণগুলো আমরা স্ট্যান্ডার্ড যে কোণের মানগুলো বিভিন্ন সাইন cos tan ইত্যাদির উপর করব অবশ্যই। তার আগে আর একটু বিষয় আমাদের জেনে নেওয়া উচিত, সেটা হচ্ছে দেখো আমরা বলেছিলাম সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে কোণটা থিটা কোণের সাপেক্ষে আলোচনা করলে বাহুটা যার সঙ্গে লেগে থাকে সেটাকে বলা হয় ভূমি, বাকিটাকে বলা হচ্ছে লম্ব, বড় বাহুটাকে বলা হচ্ছে অধিভুজ। এবারে তো এটা যদি থিটা হয় তাহলে বাকি কোণটা কত ডিগ্রি হবে, 90 মাইনাস থিটা, থিটা আর 90 মাইনাস থিটা যোগ করলে কত ডিগ্রি হয়, 90 ডিগ্রিতে হয়। তাহলে এই দুটো কোণ কী কোণ, একে অপরের পূরক কোণ, ঠিক আছে। তো আমার মনে হলো যে এই কোণটার সাপেক্ষে কী হয় দেখি তো, সাইন cos ইত্যাদি প্রয়োগ করে এই কোণটার মান কত, 90 ডিগ্রি মাইনাস থিটা, লাল কালিতে লিখেছি। তো আমি যদি এই কোণের সাপেক্ষে যদি আলোচনা করি, নোট করো ব্যাপারটা কথাটা ভালো করে, তাহলে এই কোণের সাপেক্ষে বড় বাহুটা তো অতিভুজ, এটা নিয়ে কোনো সবসময় বলেছি বড় বাহুটা সমকোণী ত্রিভুজের অতিভুজ হয়, বাকি লম্ব কোণটা ভূমি কোণটা সেটাই আমাদের সমস্যা, সেটা কিভাবে পাবো, তাহলে 90 মাইনাস থিটা অর্থাৎ এই কোণের সাপেক্ষে যদি আলোচনা করি, তাহলে এই কোণের সঙ্গে যেটা লেগে আছে সেটাকেই তখন ভূমি হয়ে যাবে, লাল কালিতে লিখেছি, বাকিটা হয়ে যাবে লম্ব, ভালো করে বুঝে নাও। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এই কোণের সাপেক্ষে সাইন মানে এই কোণের সাপেক্ষে যদি সাইন নেই, তাহলে সাইন মানে কি, সাইন একটা কোণ আছে 90 মাইনাস থিটা, তাহলে সাইন বলতে আমরা কি বুঝি, লম্ব এবং অতিভুজের অনুপাত। তাহলে এই কোণের সাপেক্ষে যেটা লম্ব মানে যেটা এইটা, আর অতিভুজ হলে এটা, ক্লিয়ার। তাহলে এই দুটো বাহুর অনুপাত লিখতে হবে, ক্লিয়ার। আমি নাম দিয়ে দিই বোঝার সুবিধার্থে, ধরা যাক এই ত্রিভুজটা ছিল ABC ত্রিভুজ, তাহলে এই কোণের সাপেক্ষে
সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে এই কোণটার সাপেক্ষে যদি বলি তখন কি হবে, লম্ব তো হয়ে গেল বিসি, বোঝা গেল না গেল না? তাহলে লিখতে হবে বিসি বাই বড় বাহু হচ্ছে এসি, হ্যাঁ কি না? তো যেটাকে আমরা বিসিটাকে আগের এই থিটা কোণের সাপেক্ষে কী বলছিলাম, ভূমি, আর এসিটাকে তো অতিভুজ বলে এসছি। তাহলে আমরা বিসি এবারে যদি বলি ভূমি, যেটা আমরা থিটা কোণের সাপেক্ষে লিখেছিলাম, আর এসি তো আমরা অতিভুজ লিখেছি, তাহলে এটা কি হয়, থিটা কোণের সাপেক্ষে লিখলে এটাকে কী লেখা হয়, কস থিটা। কস থিটা, থিটা কোণের সাপেক্ষে লিখলে কস থিটা লেখা হবে না? বোঝা গেল না গেল না ব্যাপারটা? তাহলে আমরা এটাকে কী বুঝলাম যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কী হলো, কস থিটা। তার মানে আমরা বুঝে নিলাম সাইন থিটা এবং কস থিটা এরা একে অপরের পূরক সম্পর্ক, ঠিক আছে, পূরক কোণের সম্পর্ক। তেমনি একই রকমভাবে আমি আর ডিটেলস বলছি না, যদি কসের ক্ষেত্রে লিখতাম কস 90 ডিগ্রি মাইনাস থিটা, একই যুক্তিতে একই রকমভাবে এটা হতো কি সাইন থিটা, বোঝা গেল? তাহলে পূরক কোণের ক্ষেত্রে সাইন আর কস এরা পরস্পরের পূরক সম্পর্ক হবে, অর্থাৎ সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে সঙ্গে সঙ্গে কসের কথা চলে আসবে, কস 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে কী আসবে, কস 90 ডিগ্রি মাইনাস থিটা সাইন আসবে, সাইন থিটা আসবে। বোঝা গেল না গেল না? কীভাবে হলো, জাস্ট একটা প্রথমটা বুঝিয়ে দিয়েছি, তারপরেগুলো আর বিষয়টা বলছি না, একটু মনে রেখেছে। সাইন কস এরা পরস্পরের পূরক, ক্লিয়ার হলো, পূরক কোণের সম্পর্ক, ঠিক আছে। দেন আবার একই রকমভাবে যদি আমরা টেন 90 ডিগ্রি মাইনাস থিটা লিখি, ঠিক একই রকম যুক্তিতে এটা কী হবে, কট থিটা, বোঝা গেল? টেন আর কট এরা একে অপরের পূরক সম্পর্ক, তাহলে টেন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কট হবে। উল্টো করে যদি কট 90 মাইনাস থিটা বলি টেন হবে, তাহলে টেন, আচ্ছা টেনটা লিখেছি, কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কী হবে, টেন থিটা হবে, বোঝা গেল? আর সেক আর কোসেক কী হবে, এরাও একে অপরের পূরক সম্পর্ক, বোঝা গেল কথাটা? তোমরা জাস্ট প্রথমটা যে যুক্তিতে গিয়েছে সেই যুক্তিতে একটু ভেবে দেখো, তাহলে নিজেরাই বুঝতে পারবে পূরক সম্পর্ক কিনা, ঠিক আছে। তাহলে একই রকম হবে, আমরা কি লিখব, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি লিখব, সেক থিটা। একই রকম হবে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি লিখব, সিওএসিসি কোসেক থিটা, এসি সি সেক থিটা। পরিষ্কার বোঝা গেল? তাহলে আমরা আবার রিপিট করছি, সাইন কস পূরক সম্পর্ক, ঠিক আছে, 90 ডিগ্রি মাইনাস থিটা আর থিটার মধ্যে সম্পর্ক তো পূরক কোণের সম্পর্ক, তাহলে সাইন তাহলে কস হয়, কস তাহলে সাইন হয়, এভাবে মনে রেখে দেবো। টেন আর কট একই রকমের পূরক সম্পর্ক, টেন 90 ডিগ্রি মাইনাস থিটা কট, টেন কট, আর কোসেক আর সেকও একই রকম হবে, একে অপরের পূরক সম্পর্ক, 90 ডিগ্রি মাইনাস থিটা কোসেক, সঙ্গে সঙ্গে হবে সেক আসবে, ঠিক একই রকমের সেকের ক্ষেত্রেও কোসেক আসবে। আশা করছি আমরা মনে রাখতে পারবো, কি বোঝা গেল না গেল না? ঠিক আছে, এইবারে কোণানুপাতের মানগুলোর ব্যাপারটা আসছি, ঠিক আছে, কীভাবে আসছি দেখি। দেখো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এগুলো হচ্ছে আদর্শ কোণ। এই কোণগুলোর মানগুলো আমরা বিভিন্ন উপায়ে ছবি এঁকে, যেভাবে ত্রিভুজের ছবি এঁকেছি, সে একটা ত্রিভুজের ছবি এঁকে একটা মাপ ধরে আমরা এই মানগুলো সহজে বের করতে পেরেছি, খুব সহজে। সেই রেজাল্টটার জিসটা আমি জাস্ট শুধু তোমাদের কাছে বলে দিচ্ছি, রেজাল্টটা কীভাবে পেলাম বা কী পেলাম মানটা। তো আমি কিভাবে পেয়েছি সেটা আমাদের বিচার্য বিষয় নয়, আমাদের যে বিচার্য বিষয়টা হচ্ছে এই যে আমরা কিভাবে মানগুলো মনে রেখে দেব, এই যে মানগুলোর সাহায্য নিয়ে আমরা যে কোনো কোণের মান সহজে বের করে নিতে পারবো, বা অন্যান্য কোণের মানগুলো বের করতে সহজ হবে, বা এটাকে কাজে লাগাবো, যেভাবে বলি না কেন। এইবারে দেখো, তো 0 ডিগ্রি তো 0 ডিগ্রি রেডিয়ান, এটা নিয়ে কোনো সমস্যা নেই। 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, ক্লিয়ার, রেডিয়ানে হলেও 0 থেকে যাবে, এটা নিয়ে আর প্রবলেম নেই। 30 ডিগ্রিকে যদি আমরা রেডিয়ানে লিখি, ওই যেটা বললাম 180 মানে পাই, তাহলে 30 হলে পাই বাই 6 রেডিয়ান হয়, তোমরা হিসাব করে দেখবে। 45 ডিগ্রি মানে পাই বাই 4 রেডিয়ান, 60 ডিগ্রি মানে পাই বাই 3, পাইয়ের জায়গায় 180 লিখে দাও না, 180কে 3 দিয়ে ভাগ করলে 60 হয়, আর 90 ডিগ্রিকে লেখা হবে পাই বাই 2।
2, পাই মানে কত 180 ডিগ্রি, 90 ডিগ্রি মানে পাই বাই 2। তো এই মানগুলো আমরা একটা ছক আকারে খুব সহজে মুখস্থ রাখবো। মুখস্থটা আমি করতে বলছি না, শুধু একটু টেকনিক প্রয়োগ করো, তুমি নিজেই পেরে যাবে। ক্লিয়ার? তো এই মানগুলো আমাদের খুব ভালো করে যেভাবে হোক, একটা কৌশল আমি শেখাচ্ছি, তুমি যদি যেভাবে তোমার সুবিধা হয় সেইভাবে অন্তত মুখস্থ রেখে দিতে হবে। কেমন? এই প্রত্যেকটা কাজগুলো আমাদের 11-এর জন্য অত্যন্ত উপযোগী হবে। ক্লিয়ার? তো দেখা যাক কীভাবে মনে রাখবো। তো আমি আমরা দেখো জায়গা লাগবে, এই টেবিলটা কিভাবে মুখস্থ করব বা কি উপায়ে আমরা মানগুলো মনে রাখতে পারবো তার একটা সহজ টিপস আমি শেখাচ্ছি। কটা আছে মান? 5খানা। 1 2 3 4 5, 5টা সংখ্যা নিয়ে নিচ্ছি। দেখো ভালো করে, 0 1 2 3 4, কটা হলো? 5টা। ভালো করে দেখো, এটা কি কোথা থেকে নিলাম? মানটা মনে রাখার জন্য এইভাবে 5টা সংখ্যা নিতে বললাম। ঠিক আছে? তো আমরা প্রত্যেকে 4 দিয়ে ভাগ করব। প্রথমে আমরা লিখলাম 0 থেকে 1 2 করে 4, তারপর প্রত্যেকটাকে 4 দিয়ে ভাগ করলাম। বোঝা গেল? দেন বর্গমূল করো। তিনটা স্টেপ করেছি, স্টেপটা খুব সহজে মনে রাখা যাবে না। এটা 0 1 2 3 4 লিখেছি, তারপরে প্রত্যেককে 4 দিয়ে ভাগ করেছি, দেন বর্গমূল। মানটা কী হয় দেখি, এ তো 0/0 মানে বর্গমূল করলে 0 হবে। 4-এর বর্গমূল 2, 1-এর বর্গমূল 1, তাহলে 1/2 হলো। এটা কি হবে? 2 2 4 মানে 1/√2, 2 2 4, নিচে √2 রয়ে গেল, তাই 1/√2। এক্ষেত্রে কী হবে? √3/2, 4-এর বর্গমূল 2, 3-এর বর্গমূল তো √3 থেকে গেল, এখানে 4 4 কেটে যাবে, মানে 1, 1-এর বর্গমূল কত? 1। এই যে মানগুলো পেলাম, এই মানগুলোই হচ্ছে সাইনের মানগুলো। খুব সহজে মনে রাখা যাবে, খুব সহজে। যখনই আমরা ভুলে যাব তখন একটু টিপসটার কথা মনে করবে, পেয়ে যাবে সহজে। তাহলে 0 অর্থাৎ সাইন 0 ডিগ্রির মান 0, 30 ডিগ্রির মান হলো হাফ, 45 ডিগ্রির মান হলো 1/√2 যেটা আসছে ওখানে, 60 ডিগ্রির মান হলো √3/2, আর 90 ডিগ্রির মান 1। ঠিক আছে? এটা আমরা বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে বা বিভিন্ন ক্যালকুলেশন করে বের করেছি, কিন্তু ওই মানটা সহজে বের করার একটা নিয়ম বললাম। যে উপায়ে আমি মনে রাখি সেই উপায়ে তোমরাও ওইভাবে মনে রেখে দেবে। তাহলে একটা মান শুধু মনে রাখলে সাইনের মানটা মনে রেখে দেবো, সহজে টেবিলটা ভরতে সুবিধা হবে। বোঝা গেল না? গেল না? এইবারে আসছি আমরা কসের মানটা কীভাবে লিখব। যেহেতু সাইন আর হচ্ছে গিয়ে কস একে অপরের পূরক সম্পর্ক, অর্থাৎ সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানেই কস থিটা, অর্থাৎ কস থিটার মান মনে ভাবো 30 ডিগ্রি, তাহলে কস 30 ডিগ্রির মান যা, আর সাইন 90 মাইনাস 30 60 ডিগ্রির মান তা। বোঝা গেল না? গেল না? তাহলে আমরা উল্টিয়ে লিখে দেবো। উল্টিয়ে মানে এই যে লাইনটা আছে এটাকেই ঘুরিয়ে লিখে দেবো। তাহলে এর যেখানে 60 ডিগ্রি মান সেটা অটোমেটিক 30 ডিগ্রি ঘরে যে পড়ে যাবে। বোঝা গেল না? গেল না? তাহলে আমরা কীভাবে ফিল আপ করছি, কিচ্ছু বোঝার দরকার নেই, যা লেখা আছে দেখে দেখে উল্টা দিক দিয়ে লিখে দাও। 1√3/2, তারপরে 1/√2, মানে এইভাবে এই দিক দিয়ে দেখে দেখে লিখতেছি। তারপরে কী লেখা হবে? 1/2, 1/2, দেন 0। বোঝা গেল না? গেল নি? হচ্ছে তো বিষয়টা? এবারে টেনের ক্ষেত্রে কীভাবে বের করব না, টেনের ক্ষেত্রে এইভাবে বের করবো। ট্যান থিটার মান আমরা কি জেনেছিলাম? ট্যান থিটা সমান আমরা জেনেছিলাম সাইন থিটা বাই কস থিটা, অর্থাৎ সাইন থিটার যে মান আর কস থিটার মানকে ভাগ করলে হয় ট্যান থিটা। আমরা দেখিয়েছি, এখানে সেই বিদ্যাটা প্রয়োগ করে দিই। কেমন? তাহলে সাইন থিটার মান কস থিটার মানে লবে থাকবে 0, হরে থাকবে 1, তাহলে 0কে 1 দিয়ে ভাগ করি। 0কে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে 0 হয়। 0 যে কোনো সংখ্যা বলতে 0 বাদে আর কি। ঠিক আছে? তাহলে এখানে কত হবে? 0 হবে। তাহলে 1/2কে তেমনিভাবে √3/2 দিয়ে ভাগ করি, তাহলে এর হরে 2, এর হর 2 কেটে যাবে, তাহলে কত হবে? 1/√3। বোঝা গেল? ভগ্নাংশের ভাগ জানো তো, 1/2
√3/2, টুটা উঠে যাবে, কেটে যাবে। একই রকম 1/√2, 1/√2 কেটে যাবে 1। √3/2কে 1/2 দিয়ে ভাগ করলাম, কত হবে ভাগফল? √3। এবার 1/1কে 0 দিয়ে ভাগ করতে হবে। কোনো সংখ্যাকে কি 0 দিয়ে ভাগ করা যায়? যায় না তো। এটাকে আমরা ইংরেজিতে বলি আনডিফাইন্ড বা অসংজ্ঞাত। কি বলা হয়? অসংজ্ঞাত, মানে ভাগের যে নিয়ম সেই নিয়ম মেনে চলবে না, অর্থাৎ আমাদের জ্ঞানের বাইরে বা সংজ্ঞার বাইরে। সেটাকে আমরা সিম্বল দিই ইনফিনিটি, এইরকম সিম্বল দেওয়া হয়। বাংলা হচ্ছে অসংজ্ঞাত। ক্লিয়ার হলো? তো আমাদের লেখার সুবিধার্থে আমরা ওরকম করে লিখলাম। এইবারে কটের মানটা কী করে পাবো? না টেন আর কট পরস্পরের পূরক সম্পর্ক ছিল বলেছি, তাহলে টেনের যে মানটা পেয়েছি সেটাকে উল্টো দিক দিয়ে ঘুরিয়ে লিখে দাও। তাহলে কী লিখব? ইনফিনিটি √3 1, তারপরে কত লেখা আছে? 1/√3 দেন 0। খুব সহজে হয়ে গেল নাকি? ঠিক আছে, অর্থাৎ আমরা যা শিখেছি সেই বিদ্যাটাকে কাজে লাগাচ্ছি। এবারে আসছি সেক থিটার মান। সেক কী করে পাই? না কসের যে মান সেটাকে উল্টে দিলেই সেক থিটা হয়ে যায়। আমরা বলেছিলাম কস থিটা আর সেক থিটা পরস্পরের অনন্যক, মানে যে কোনো একটাকে উল্টালে অপরটা হয়ে যায়। তো আমরা কসকে যদি উল্টে দিই 1/cos মানেই সেক থিটা। ক্লিয়ার? তাহলে আমরা সেক 0-র মান যখন বের করতে চাইছি, তাহলে cos 0-র যা মান আছে তাকে উল্টে দেবো, অর্থাৎ লব হর পাল্টে দেবো। তাহলে 1কে লব হর পাল্টে দিলে তো 1ই হয়। তো এটাকে পাল্টে দিলে কত হবে? 2/√3। এটাকে উল্টে দাও, √2/1 মানে √2। এটাকে উল্টে দাও 2, এটাকে উল্টে দাও। ধরুন এটাকে ভাবো 0/1 আছে, তাহলে 1/0। বললাম হরে 0 হলে কি অসংজ্ঞাত হয়, তাহলে এটা অসংজ্ঞাত। বোঝা গেল না? পরিষ্কার? এবার যেহেতু সেকের মানটা জানা হয়ে গেল, কোসেকের মানটা কী করে পাবো? যেহেতু সেক আর হচ্ছে কি কোসেক এদের মধ্যে পূরক সম্পর্ক, তাহলে সেকের মানটাকেই উল্টে ঘুরিয়ে লিখে দেবো। তাহলে কী লিখবো? ইনফিনিটি দেন 2 দেন √2, তারপরে 2/√3 দেন 1। এই হয়ে গেল মান। এই মানটাকে একটু সহজে একটু টেকনিক প্রয়োগ করলে আমরা খুব সহজে মনে রাখতে পারবো। বাড়িতে 2-4 বার প্র্যাকটিস করে নেবে, অটোমেটিকলি তুমিই আমার থাকতে পাকা হয়ে যাবে। ক্লিয়ার হলো? তো এই মানগুলোর সাহায্যে আমরা ক্লাস 10-এ অঙ্কগুলো আসে, যদি সুযোগ সময় হয় একটা ভিডিও করবো ওর জন্য। যারা 11-এ পড়ছো এই মানগুলো অত্যন্ত প্রয়োজন, তাদের বিভিন্ন ক্ষেত্রে কোথায় কোথায় কাজে লাগবে। আগে যে সূত্রগুলো করলাম বেসিক জিনিসগুলো অবশ্যই তোমাদের জানতে হবে। প্রত্যেকটা জিনিস A to Z একদম মাথার মধ্যে রেখে দিয়ে তোমরা ক্লাস 10-এ চ্যাপ্টারে কয়েকটা অঙ্ক করবে, কিছু অঙ্ক করবে অবশ্যই। তারপরে একাদশ শ্রেণীর অঙ্কগুলো ধরবে বা দেখবে। প্রয়োজনে আমি যখন ভিডিওগুলো করব তার আগে এইটা করে দেখবে। ঠিক আছে? এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।